জাতীয় পরিচয়পত্র সংশোধনের পরও স্মার্ট কার্ডে নাম ঠিকানা ভুলসহ নানা অসঙ্গতি সংগ্রহ করতে এসেও ভোগান্তির অভিযোগ, প্রচেষ্টা চলছে নির্ভুল করার। শিশুদের সুরক্ষায় দেশে প্রথমবারের মতো চালু হলো হেল্পলাইন, যে কোনো সময় মিলবে তাৎক্ষণিক সহায়তা। অপব্যবহার হলে ব্যবস্থা, জানালেন প্রধানমন্ত্রী। দিনাজপুরে ধর্ষণের শিকার শিশু পূজা শঙ্কামুক্ত, তবে 2 মাসের মধ্যে অস্ত্রোপচার সম্ভব নয়, জানালেন চিকিৎসক। কলেজ ছাত্রী খাদিজাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর। বিএনপি সংলাপের সব পথ বন্ধ করেছে, বললেন ওবায়দুল কাদের। ফখরুলের দাবি, সংকট সমাধানে আলোচনার কোনো বিকল্প নেই। এবং শুক্রবার ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। ঘুরে দাঁড়ানোর প্রত্যয় মুশফিকদের, হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা অল স্টার কুকের। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। জাতীয় পরিচয়পত্র ও স্মার্ট কার্ডে নাম ঠিকানা ভুল আসা সহ নানা ভোগান্তির কথা বলছেন নাগরিকরা। কারো কারো অভিযোগ, পুরনো কার্ডে সংশোধন করার পরও ভুল এসেছে স্মার্ট কার্ডে। নির্দিষ্ট তারিখে এসেও কার্ড না পাওয়ার অভিযোগ রয়েছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এসব ভুল সংশোধনের সুযোগ রয়েছে, এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর চলতি মাসের প্রথম সপ্তাহে ঢাকা মহানগরীতে শুরু হয় জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ। পর্যায়ক্রমে দেয়া হচ্ছে নগরীর বিভিন্ন ওয়ার্ডে। প্রথম ধাপের শেষ পর্যায়ে বৃহস্পতিবার 21 নম্বর ওয়ার্ডের ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়। নগরবাসীর অভিযোগ, সংশোধন করার পরও স্মার্ট কার্ডে নামের বানান, জন্ম তারিখ কিংবা বাবা মায়ের নাম সহ নানা ভুলভ্রান্তি রয়ে গেছে। আমার নাম হলো কালু মিয়া, আসছে ভালো মিয়া। এটা সংশোধন করছি, করার পরে এখন আবার আসতেছে আবার খালু মিয়া, আবার গিয়ে যাইতে হবে। জন্ম তারিখ যেটা, ওই ডেটটা অনেকেরই ভুল হয়েছে। যাদের ভুল হয়েছে তাদের মধ্যে আমি একজন। আমার ভুল, আমার মায়ের নাম ভুল আমার কার্ডে। খাতুন উনি বেগম হয়ে গেছে খাতুন। এছাড়া দীর্ঘ লাইন, অসুস্থদের জন্য আলাদা ব্যবস্থা না থাকা, নির্ধারিত দিনে এসেও কার্ড না পাওয়া সহ নানা অভিযোগের কথা বলছেন নাগরিকরা। বাচ্চাদের স্কুল দিয়ে আসছি, স্কুল ছুটি হওয়ার টাইম হয়ে গেছে, কিন্তু আমাদের ভোগান্তিটা অনেক বেশি হয়ে যাচ্ছে না। বয়স্ক লোক যারা, তাদের যেমন আমি হাড়ের রুগী, মেরুদণ্ডে ব্যথা, কেউ সুযোগ দেয় না। গত 27 তারিখে আমি স্লিপ দিছি, আমাকে আজকে আসছি, এখন আমার কার্ডের বিষয়ে পায় না ওরা। তবে জেলা ও থানা নির্বাচন কর্মকর্তা বলছেন, এই ওয়ার্ডে 21 ও 22 অক্টোবরও কার্ড দেওয়া হয়েছে। তবে তখন মানুষের উপস্থিতি ছিল কম। বৃহস্পতিবার শেষ দিন মনে করে একসঙ্গে বেশি মানুষ আসায় সময় বেশি লাগছে। নাগরিকদের ভোগান্তি বিবেচনায় সময় আরো 2 দিন বাড়ানো হয়েছে। 22 তারিখের কথা হচ্ছে, তারাও আসলে নির্ধারিত তারিখে, আর আজকে লাস্ট ডেট ভেবে সবাই চলে আসছে। এই জন্য আজকে আমাদের একটু ভিড় হচ্ছে। আমরা কন্টিনিউয়াসলি কারেকশন করে দিয়েছি। এরপরও কিছু ভুল ত্রুটি যারা আছে, যিনি আসেন নাই, তিনি থানা নির্বাচন অফিসারের সাথে যোগাযোগ করবেন, কারেকশনের আবেদন দিবেন। যদি তার আবেদন যুক্তিসঙ্গত হয়, কারেকশন হয়ে যাবে। তারা আরো বলেন, একটি নির্ভুল স্মার্ট কার্ড নাগরিকদের হাতে তুলে দেওয়ার জন্য সব রকম চেষ্টা করছেন তারা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। শিশুদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে দেশে প্রথমবারের মতো চালু হলো চাইল্ড হেল্পলাইন। বৃহস্পতিবার শিশুদের 24 ঘন্টা সহায়তা দিতে ইউনিসেফের সহায়তায় সমাজসেবা অধিদপ্তরের আওতায় প্রকল্পটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কেউ এই সুবিধার অপব্যবহার করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এরপর গণভবনে এই অনুষ্ঠান থেকে উদ্বোধন করা হয় মংলায় 50,000 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন অত্যাধুনিক সাইলো এবং মংলা ঘষিয়াখালী নৌচামেল উন্মুক্তকরণ কার্যক্রম। শেখ হাসিনা বলেন, বিএনপির রেখে যাওয়া খাদ্য ঘাটতির পরও বর্তমান সরকারের প্রচেষ্টায় বিদেশিদের কাছে হাত পাতার দিন ফুরিয়েছে বাংলাদেশের। সমাজে নানা সময়েই হয়রানির শিকার হচ্ছে শিশুরা। এসব ক্ষেত্রে প্রতিকারের উপায় না জানা থাকায় বেশিরভাগ ক্ষেত্রেই মিলছে না সুবিচার। এবার সমাজসেবা অধিদপ্তর ও ইউনিসেফের সহযোগিতায় চালু হলো শিশুদের জন্য চাইল্ড হেল্পলাইন প্রকল্প। শুরুতে কয়েকটি উপজেলাকে আওতায় এনে প্রকল্পের সূচনা হলেও এখন সারা দেশের শিশুরা 1098 নম্বরে কল করে নিজেদের সমস্যার কথা জানাতে পারবে, মিলবে প্রতিকারও। বলুন, আপনাকে কিভাবে সহায়তা করতে পারি? কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি অবশ্য শিশু না, তবে 70 বছর বয়স্ক একটা শিশু বলা যায়।
বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্স করে হেল্পলাইনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে শিশুদের সুরক্ষা, বিকাশ ও নিরাপত্তায় কাজ করবে এই সুবিধা। যে কোনো শিশু বিপদে পড়লেই তারা সাহায্যটা পাবে। এই যে একটা ব্যবস্থা, এই ব্যবস্থাটা মনে করি যে আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর ফলে এই অপরাধ প্রবণতাটাও কমে যাবে। আর এই লাইনটা কেউ যদি অপব্যবহার করে, বিনা কারণে ব্যবহার করে, তাদেরও শাস্তির ব্যবস্থা আছে। কাজেই বিনা কারণে বিরক্ত করা এটার জন্য কেউ না করতে পারে। এরপর প্রধানমন্ত্রী মংলায় 50,000 মেট্রিক টন শস্য ধারণ ক্ষমতার সাইলো কমপ্লেক্সের উদ্বোধন করেন। জাপান ও বাংলাদেশ সরকারের অর্থায়নে 42 একর জমির উপর নির্মিত এই সাইলোর ফলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আঞ্চলিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মংলা বন্দরের স্বয়ংক্রিয় সুবিধা সরাসরি কাজে লাগানো যাবে। খাদ্য উৎপাদন বাড়ানোর সাথে সাথে খাদ্য সংরক্ষণেরও ব্যবস্থা করতে হবে। নিজেরা কিভাবে আমাদের দেশের মানুষকে আমরা খাদ্য নিরাপত্তা দেব, খাদ্য সরবরাহ করব, আমাদের চিন্তা ভাবনাটা কিন্তু সবসময় এরকমই। আর বিএনপির চিন্তা ভাবনা হলো যে বাংলাদেশে যদি খাদ্য ঘাটতি থাকে তা বিদেশ থেকে সাহায্য পাওয়া যায়, ভিক্ষা পাওয়া যায়। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উদ্বোধন করেন মংলা ঘষিয়াখালী নৌ চ্যানেল উন্মুক্তকরণ প্রকল্প। সুন্দরবনকে দখল আর দূষণের হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যে শ্যালা নদীতে নৌ চলাচল বন্ধ করতেই এই চ্যানেল খননের কাজ শুরু হয়। ভারত বাংলাদেশ নৌ প্রোটোকলের অংশ এই চ্যানেলটি খননের ফলে এখন দূরত্ব কমে এসেছে 84 কিলোমিটার। সুন্দরবন থেকে 14 কিলোমিটার দূরে আমরা পাওয়ার প্ল্যান্ট করি, সেটা নিয়ে তারা কেঁদে মরে। কিন্তু এই যে ঘাসিয়ার খাল যে বন্ধ করে দেওয়া হলো এবং এর সাথে যে 234টা সংযোগ খাল, সেগুলির মুখ বন্ধ করে চিংড়ি চাষ করা হলো, সেই জায়গাগুলি যে নষ্ট হলো, এটা নিয়ে আমাদের এই পরিবেশবিদদের কোনোদিন এটা টু শব্দ করতে আমি কিন্তু শুনি নাই। অথচ এটা ছিল একেবারে সুন্দরবনের ভিতরের ঘটনা। সুন্দরবন রক্ষার পাশাপাশি একই সময়ে কোটি টাকার জ্বালানি সাশ্রয় হবে বলেও আশা করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে। ঘাসিয়াখালী খাল বলে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। শিশু নির্যাতন প্রতিরোধে হেল্পলাইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সালমা আলী। তবে এর সুফল পেতে সরকারের সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ের পরামর্শ দেন তিনি। বৃহস্পতিবার সময় সংবাদকে এই কথা বলেন তিনি। 24 ঘন্টার ভিতরে একটা সাপোর্ট সার্ভিস পাওয়ার জন্য সেই ধরনের লোকবল এবং পার্টনারশিপের যেটা আছে সেটাকে আরো ত্বরান্বিত করতে হবে, আরো লোকবল বাড়াতে হবে এবং সাপোর্ট সার্ভিসটার জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। এটার জন্য কিন্তু বাজেটারি অ্যালোকেশনের প্রয়োজন আছে। তৃণমূলে, কমিউনিটিতে এবং এনজিও এবং সরকার একসঙ্গে পার্টনারশিপে কাজ করলে এটা একটা ভালো রেজাল্ট আসবে বলে আমি মনে করি। দিনাজপুরের পার্বতীপুরে ধর্ষণের শিকার 5 বছরের শিশু পূজা সংখ্যামুক্ত বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান। তিনি জানান, পূজা মৃত্যু ঝুঁকি কাটিয়ে উঠলেও পুরোপুরি সুস্থ হতে অপেক্ষা করতে হবে আরো প্রায় 2 মাস। এদিকে পূজার চিকিৎসার সবশেষ অবস্থা দেখতে এসে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক জানিয়েছেন তার চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার। অন্যদিকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে আসামি সাইফুলকে। যে বয়সটা পুতুল খেলে সময় কাটানোর, সেই বয়সে ঠাঁই হয়েছে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে। দিনাজপুরের পার্বতীপুরে ধর্ষণ ও পাশবিক নির্যাতনের শিকার শিশু পূজা এখনো কাটিয়ে উঠতে পারেনি পাশবিকতার আতঙ্ক। পরিচিত কিংবা অপরিচিত যাকেই দেখছে আতকে উঠছে ছোট্ট শিশুটি। কথা বলে কোনো সাড়া দিচ্ছে না, জাস্ট ওর মতো কথা বলতেছে। অন্য কাউকে দেখলে কিছুটা ভীত হয়ে যাচ্ছে। মা বাবার কথা একটু সাড়া দিচ্ছে যে এটা জঘন্যতম অপরাধ এবং এর কঠিন শাস্তি হওয়া উচিত। মেডিকেল বোর্ডের ব্যবস্থাপত্র অনুযায়ী পূজার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের পরিচালক। চিকিৎসা সম্পর্কিত সব ধরনের সামগ্রীও সরবরাহ করছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। এই মুহূর্তে আমরা স্টেবল বলতে পারি, জীবনহানির কোনো সংখ্যা এই মুহূর্তে নাই। শারীরিকভাবে সুস্থ হলে তারপরে রিকনস্ট্রাকটিভ পার্টটা আমরা পরে করব। 1 সপ্তাহ পরে এই বোর্ড রিভিউ করবে, তারপরে অপারেশনের সিদ্ধান্ত হবে আসলে 1 থেকে 2 মাস পরে। এদিকে পূজার ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে সরকার। চিকিৎসার জন্য প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তার ব্যবস্থা নিয়েছে। ধর্ষণের অভিযুক্ত যে ব্যক্তি তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে ন্যায় বিচার নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। গত 18 অক্টোবর প্রতিবেশীর দ্বারা ধর্ষণের শিকার হয় 5 বছরের শিশু পূজা। এই ঘটনায় দায়ের করা মামলায় আসামি সাইফুল ইসলামের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে সিলেটে বখাটে বদরুলের চাপাতির হামলায় মারাত্মক আহত কলেজ ছাত্রী খাদিজাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বুধবার রাতে খাদিজাকে কেবিনে নেওয়া হয়। গত 17 অক্টোবর খাদিজার ডান হাতে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। তবে খাদিজার বাম পাশ অবশ থাকায় বাম হাতে আপাতত অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। চিকিৎসকরা জানিয়েছিলেন ফিজিওথেরাপির মাধ্যমে তার বাম পাশ 2 থেকে 3 মাসের মধ্যে স্বাভাবিক করা সম্ভব। গত 3 অক্টোবর পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ছাত্রলীগ নেতা বদরুলের হামলার শিকার হন সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা। সে সময় তার মস্তিষ্কে ও 2 হাতে মারাত্মক জখম হয়। পরে রাজধানীর স্কয়ার হাসপাতালে খাদিজার মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। প্রবাসের সময় আরো থাকছে, ব্রেক্সিটের পর ব্রিটেনে ছড়িয়ে পড়ছে হেট ক্রাইম। শিকার হচ্ছেন অভিবাসীরা। বর্ণ ও ধর্মবিদ্বেষমূলক অপরাধ দমনে কঠোর হুঁশিয়ারি ব্রিটিশ শীর্ষমন্ত্রীদের। আগামী নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে আলোচনার পরিবেশ তারাই নষ্ট করেছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন নিয়ে বিএনপি নতুন করে বিভ্রান্তি সৃষ্টি করলে নিজেরাই নিজেদের ভুলের ফাঁদে পড়বে। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে ঢাকার ভারতীয় কমিশনার হর্ষবর্ধন সিংলার সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ায় ভারতীয় হাই কমিশনার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার সহ ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। আগামী ডিসেম্বরে প্রধানমন্ত্রী ভারত সফরকালে তিস্তা সহ অভিন্ন নদীর পানি বন্টন বিষয়ে ইতিবাচক অগ্রগতি হবে বলে জানান মন্ত্রী। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচন সংবিধান অনুসারে নির্ধারিত সময়েই হবে। সংবিধানেই আছে কিভাবে নির্বাচন কমিশন গঠিত হয় বা হবে। বিএনপিকে সেটা মেনে নিতে হবে। তারা যদি আরেকটা পরবর্তী নির্বাচন নিয়ে কোনো কনফিউশন তৈরি করে তাহলে তাদের নিজেরাই নিজেদের ভুলের ফাঁদে তারা পড়ে যাবে। বিএনপি কি আলোচনা বা সংলাপের পথ খোলা রেখেছে? প্রধানমন্ত্রী গেলেন সহানুভূতি জানাতে, সেদিনই তো দরজা বন্ধ, ঘরের দরজা বন্ধ করে ফোনের দরজা, সংলাপের দরজা বন্ধ করে দিয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠা ও সুষ্ঠু নির্বাচনের জন্য সংলাপের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আলোচনার মাধ্যমেই চলমান সংকট নিরসনের পথ বের করতে হবে। বৃহস্পতিবার জাতীয়তাবাদী যুবদলের 38তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব নতুন নির্বাচিত হয়েছেন, স্বাভাবিকভাবেই তার উদ্যম অনেক বেশি থাকার কথা, সেই জন্য তিনি সম্ভবত আগাম এই বক্তব্য দিয়েছেন। বাংলাদেশে সত্যিকার অর্থেই গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে হলে, একটি সুষ্ঠু নির্বাচন করতে হলে আলোচনার কোনো বিকল্প নেই এবং আলোচনার মাধ্যমে একটি সমঝোতামূলক পথ বের না করলে এই নির্বাচন কখনো সুষ্ঠু ও অবাধ হবে না। কল্পনা নয়, প্রকৃত অর্থে মংলা ঘষিয়াখালী চ্যানেল এখন আলোর মুখ দেখতে শুরু করেছে। 2 বছরেরও বেশি সময় ধরে খননের পর বর্তমানে এ চ্যানেল দিয়ে ছোট ও বড় গভীরতার দেশি বিদেশি পণ্যবাহী জাহাজ চলাচল করছে। আর এতে 2 দিনের পথ একদিনে পাড়ি দিতে পারছেন নৌযান চালকরা। মংলা ঘষিয়াখালী চ্যানেল ঘুরে তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। জলিল মাঝি মংলা ঘষিয়াখালী চ্যানেলের রামপাল খেয়াঘাটে নৌকায় যাত্রী পারাপার করেন। 2 থেকে 3 বছর আগে এই চ্যানেলটি পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় আবারও নৌকা বাইতে পারবেন সেটা কল্পনাতে আনেননি। চ্যানেল খননের ফলে আবারও উপার্জন শুরু করেছেন। নদী কাটিয়ে দেওয়ার পরে আপনার নৌকা চলতিতে, যানবাহন চলতিতে আপনার
অনেক কিছু এখানে নদী কাটে মোটামুটি সব দিক থেকে আমাদের সুবিধা হয়েছে। নিজেদের প্রাণের দাবি পূরণ হয় খুশি এলাকাবাসী। চ্যানেলটি সচল হওয়ার ফলে দুদিনের পথ একদিনেরও কম সময়ে পাড়ি দেয়া কার্গোযোগে ভারত থেকে ক্লিংকার নিয়ে আসা চালক কাদের মুন্সি ও আকরাম জানালেন একই কথা। আমরা ওই জয়মনি হয়ে ঘুরে যাচ্ছে, এখন নদী এই কাটার জন্য আমাকে যে ড্রাপ আছে সেই ড্রাপ অনুযায়ী পানি বেশি আছে, এই জন্য আমাদের এখন চলাচল করতে কোনো অসুবিধা আসছে না। এই চ্যানেলটা কাটাতে আমাদের সুবিধা হয়েছে, এটা তো আমাদেরও সুবিধা হয়েছে, মালিকেরও সুবিধা হয়েছে। সরকার যে স্টেপ নিয়ে ড্রেজার দিয়ে নদী খনন করেছে, সেই এখন নদীর ফিরে জীবনের যৌবন সে লাভ করেছে। এখন সমস্ত রকমের নৌযান যাতায়াত করতেছে, কোনো সমস্যা হচ্ছে না। ভাটার সময় বড় বড় ট্যাঙ্কার কার্গো চলাচল করতেছে। খেটে খাওয়া মানুষের অনেক উন্নয়ন হয়েছে এই নদীর নাব্যতা ফিরে আসাতে। এদিকে বিআইডব্লিউটি এর সংশ্লিষ্ট কর্মকর্তা সারা বছর নির্বিঘ্নে যাতে নৌযান চলাচল করতে পারে এজন্য ড্রেজার বেজ স্থাপনের পরিকল্পনার কথা জানান। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কিন্তু এখানে একটা ড্রেজার বেজ স্থাপন করব এবং সারা বছরই মেইনটেনেন্স ড্রেজিং কার্যক্রমটা চলবে। তো আমরা আশা করছি যে আমরা মংলা ঘষিয়াখালী খাল সারা বছর মানে নৌ চলাচলের জন্য এখন থেকে উপযোগী থাকবে। পশুর ও বলেশ্বর নদীর সাথে সংযোগ স্থাপন করা মংলা ঘষিয়াখালী চ্যানেলের দৈর্ঘ্য 31 কিলোমিটার। বিআইডব্লিউটি এর পরিসংখ্যান অনুযায়ী গত এক বছরে পরীক্ষামূলকভাবে চালু হওয়ার পর এই চ্যানেল দিয়ে ছোট বড় মিলিয়ে প্রায় 35,000 নৌযান চলাচল করেছে। এখন স্থানীয়দের কাছ থেকে দাবি উঠেছে এই চ্যানেলটি সচল রাখতে নিয়মিত ড্রেজিং এর ব্যবস্থা করা। মংলা ঘষিয়াখালী চ্যানেল থেকে তরিকুল ইসলাম, সময় সংবাদ, রামপাল, বাগেরহাট। রাজধানীর 321টি ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হলেও এ তালিকা নিয়ে সংশয় রয়ে গেছে। আগামী ডিসেম্বরের মধ্যে ভবনগুলো ভাঙা হবে কিনা সে বিষয়টিও নিশ্চিত নয়। অধিকাংশ ভবনের দেয়ালে দেখা মেলেনি এ সংক্রান্ত কোনো সাইনবোর্ড। এদিকে তালিকা আবারও যাচাইয়ের কথা ভাবছে খোদ সিটি কর্পোরেশন। আর নগর পরিকল্পনাবিদরাও মনে করেন ঢাকায় 40% অধিক ভবন বিপজ্জনক হলেও মাত্র কয়েকশো ভবনকে চিহ্নিত করা অযৌক্তিক। বিস্তারিত মুজাহিদ শুভ রিপোর্টে। রাজধানীর চকবাজারে 2010 সালে নির্মিত একটি ভবন। 1.5 বছরের মাথায় সিটি কর্পোরেশনের আঞ্চলিক অফিস থেকে পাঠানো চিঠিতে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করায় হতভম্বিত হয় ভবনের মালিক। এরপর রাজুকের ছাড়পত্র সহ ভবন নির্মাণের প্রয়োজনীয় সব কাগজ দেখে সিটি কর্পোরেশন কয়েক বছরের জন্য থামে। চলতি বছরের মাঝামাঝি 321টি ঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় পড়া এই ভবনটিকে ভাঙার নির্দেশ দেয়ায় ভোগান্তির শেষ সীমায় পৌঁছে ভবন মালিক। শত্রুতামূলক কেউ এটাকে লাগিয়েছে। যাই হোক, আমি কর্তৃপক্ষের কাছে এটা অনুরোধ করতেছি যে আমার বিল্ডিং ঝুঁকিপূর্ণ আছে কিনা আদৌ এটা তদন্ত করে তার দৃষ্টান্ত দেওয়ার জন্য অনুরোধ করতেছি আমি। তালিকায় নাম থাকলেও কোনো ধরনের নোটিশ পায়নি বলে দাবি কোনো ভবন মালিকের। কেউ কেউ ভবন ভাঙার কথা মাথায় নিলেও সমঝোতার রাস্তায় হাঁটছেন অধিকাংশরা। আমরা একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি যে এটা কিভাবে ছোট করে দেওয়া যায়। এখন যদি আমাদের 3 মাসের নোটিশ দেয় আমরা যাব কোথায়? আমরা একটা বাসস্থান না ঠিক করে তো আমরা যেতে পারছি না। বুয়েটের জরিপে রাজধানীর 42% ভবনকে বিপজ্জনক বলা হলেও মাত্র কয়েকশো ভবনকে চিহ্নিত করা অযৌক্তিক বলে মত নগর পরিকল্পনাবিদদের। কিসের ভিত্তিতে সিটি কর্পোরেশন এই ভবন ভাঙবে? রাজুকের ভিত্তিতে। রাজুক কি সিটি কর্পোরেশন সেটা দিতে বাধ্য বা দেয়? এই যে একটা সমন্বয় কার্যক্রম সেটাও কিন্তু আমাদের নাই। ডিসেম্বরের মধ্যেই ভবন ভাঙার কড়া হুঁশিয়ারি দেয়া হলেও এখনো সিটি কর্পোরেশন ভাবছে ভবনগুলো পুনরায় পরীক্ষা করার কথা। কনসালটেন্টের মাধ্যমে এটা পুনরায় একটা পরীক্ষা করা যে আসলে কতটা ঝুঁকিপূর্ণ, বিশেষভাবে যেগুলোর ব্যাপারে আমাদের এই যে সাধারণ মানুষ আপত্তি করেছে, আর যেগুলো আপত্তি করেনি সেগুলো নিয়েও আবার আমরা নোটিশ দিতে চাচ্ছি। ডান পাশের ভবনটি ভেঙে চুরে ক্ষয়ে গেলেও ঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় পড়েছে আমার পেছনের ভবনটি। দীর্ঘ 6 বছর ধরে রাজুক এবং সিটি কর্পোরেশনের টানাপোড়েনে এখন পর্যন্ত শুরু হয়নি ভবন ভাঙার কাজ। আগামী ডিসেম্বরের মধ্যে বেঁধে দেয়া শেষ সময়ের মধ্যে কার্যক্রম শুরু হবে কিনা সে নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন নগর পরিকল্পনাবিদরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। গুপ্তচর বৃত্তির অভিযোগে ভারতে পাকিস্তান দূতাবাসের এক কর্মকর্তা বহিষ্কার। 48 ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ। কাশ্মীর সীমান্তে দুদেশের সেনাদের গোলাগুলি অব্যাহত। রাজধানীর গুলিস্তানে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সিটি কর্পোরেশনের অভিযান পরিচালনাকারীদের সঙ্গে হকারদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে গুলিস্তানের পাতাল মার্কেটে হকার উচ্ছেদ অভিযান চালায় সিটি কর্পোরেশন। এ সময় কাজে বাধা দেওয়ায় পাতাল মার্কেটের সাধারণ সম্পাদক
আনোয়ার হাজিকে আটক করা হয়। এরপরই সৃষ্টি হয় উত্তেজনার। সাধারণ সম্পাদকের মুক্তির দাবিতে নগর ভবন অভিমুখে মিছিল বের করে পাতাল মার্কেট ব্যবসায়ী সমিতি। মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ বাধা দিলে দুপক্ষের সংঘর্ষ হয়। পরে ঘটনাস্থলে যান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। তিনি ফুটপাত দখল করে ব্যবসা করা যাবে না বলে হুঁশিয়ারি দেন। এছাড়াও ফুটপাত দখলমুক্ত করতে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের দাবি জানান তিনি। মোবাইলের দোকান আছে, মোবাইলের দোকানের সামনে আপনার বক্স বসে তারা মোবাইল মেরামত করে, এটা নিষেধ করে গেছে আগে সিটি কর্পোরেশন, তারপরে আগেও না করছে তাদেরকে, আজকে ওইসা না করতে শুনে নাই। যখন এই জরিমানাগুলি করতে গেছে আমাদের সেক্রেটারি সাহেব গিয়ে বসতে পারে নাই, মনে করছে যে হয়তো বা আমি যেহেতু একটু সেক্রেটারি একটু না করি, তো এটা তো একটা মোবিল কোড বলা চলে, না করা তো সমীচীন না। উচ্ছেদ অভিযান চলার পর আমরা যখন সংবাদ পেলাম তখন আমাদের অফিসার এবং ফোর্স নিয়ে আমরা এখানে অবস্থান নিলাম। অবস্থানের এক পর্যায়ে আমরা দেখলাম যে দাওয়া পাল্টা দেওয়া চলতেছে। যারা ফুটপাতে ব্যবসা করেন আমি তাদেরকে বলেছি, আপনারা জনগণের দুর্ভোগ সৃষ্টি করে পুরো ফুটপাত জুড়ে এভাবে রাস্তা জুড়ে বসবেন না। অমান্য হাইকোর্টের রায়, সুস্পষ্ট নির্দেশনা অবিলম্বে বাস্তবায়ন চাই। এবার প্রবাসের খবর। ইউরোপ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পর দেশটিতে হেট ক্রাইম বা ঘৃণাজনিত অপরাধের ভয়াবহ বিস্তার ঘটেছে। পুলিশের ভাষ্যমতে গত বছরের জুলাই মাসের তুলনায় এবছর ঘৃণাজনিত অপরাধের মাত্রা বেড়েছে 41%। বেশিরভাগ ক্ষেত্রে যারা শিকার হচ্ছেন তারা অভিবাসী। বর্ণ ও ধর্মবিদ্বেষমূলক এ ধরনের অপরাধ দমনে কঠোর হুঁশিয়ারির ব্যবস্থা দিয়েছেন ব্রিটিশ শীর্ষমন্ত্রীরা। লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের বিস্তারিত রিপোর্ট। গত বছরের জুলাই মাসে ৩,৮৮৬টি হেট ক্রাইম বা বর্ণ ও ধর্মীয় বিদ্বেষমূলক হামলার ঘটনা ঘটেছিল, কিন্তু এই বছরের জুলাই মাসে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫,৪৬৮তে। আর বেশিরভাগ ক্ষেত্রে এর শিকার হচ্ছেন অভিবাসীরা। ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাজ্যে থাকা না থাকা নিয়ে অনুষ্ঠিত গণভোটের ব্রেক্সিটের পক্ষে রায়ের পরপরই দেশটিতে এই ধরনের অপরাধ আশঙ্কাজনক হারে বেড়েছে বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা। একদিন এক ব্যক্তি আমাকে জনসমক্ষে বলে ওঠেন, আমাদের দেশ থেকে বেরিয়ে যাও। একজন ব্রিটিশ মুসলিম হওয়ার কারণে কেউ এত বাজে মন্তব্য করবে ভাবতেও পারিনি। এখানকার সংখ্যালঘু অভিবাসীরা প্রতিনিয়ত মানুষের দুর্ব্যবহারের শিকার হচ্ছে। এ নিয়ে তাদের মধ্যে কোনো অপরাধবোধ নেই। পুলিশের তথ্য মতে 2015 এবং 16 সালে ব্রিটেনে 62,518টি হেট ক্রাইম সংঘটিত হয়, যা কিনা বিগত বছরগুলোর তুলনায় 19% বেশি। দিন দিন এই হেড ক্রাইম বাড়ছে উদ্বেগজনক হারে। এমনকি অতি সম্প্রতি হেড ক্রাইমের নির্মমতার শিকার হয়ে প্রাণ হারাতে হয় 40 বছর বয়স্ক পোল্যান্ডের এক নাগরিককে। হেড ক্রাইম বন্ধে ব্রিটিশ সরকার ও পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে বলে দাবি কর্তৃপক্ষের। এই ধরনের অপরাধ দমনে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান ব্রিটিশ হোম সেক্রেটারি এবং লন্ডনের ডেপুটি মেয়র। এটা খুবই উদ্বেগের বিষয় যে হেট ক্রাইম দিন দিন বেড়েই চলেছে। এই অপরাধ দমনে পুলিশ বিভাগীয় কমিশনারের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। হেট ক্রাইমের পেছনে কোনো কারণ বা যুক্তি থাকতে পারে না। ঘটনা ছোট হোক বা বড়, এই অপরাধ আমরা দূর করবই। হেট ক্রাইম প্রতিরোধে ইতিমধ্যে স্থানীয় পুলিশের পক্ষ থেকে মসজিদে মসজিদে গিয়ে বিশেষ প্রচারণা কার্যক্রম চালু করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশের সঙ্গে কমিউনিটির নেতৃবৃন্দের এক হয়ে কাজ করার কথা জানান প্রবাসীরা। টাওয়ার হ্যামলেটসে উল্লেখযোগ্য পরিমাণে হেট ক্রাইম বেড়েছে। আমাদেরকে চলতি পথে সতর্কতার সাথে চলাফেরা করা উচিত এবং এই ব্যাপারে পুলিশের সাথে কমিউনিটির ভিতরে লিয়াজও করা উচিত। হেট ক্রাইমের বিরুদ্ধে নাগরিক সচেতনতা গড়ে তুলতে আমরা কাজ করছি। যারা এ ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন তাদের অভিযোগ লিপিবদ্ধ করা হচ্ছে। হেট ক্রাইমের ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। আওয়ামী লীগের 20তম সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অষ্টমবারের মতো দলের সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে কাতার আওয়ামী লীগ। বুধবার রাতে কাতারের রাজধানী দোহার একটি রেস্টুরেন্টে উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ সমৃদ্ধি ও উন্নত বিশ্বের পথে এগিয়ে যাচ্ছে। তাঁরই যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ একটি মডেল সংগঠনে পরিণত হয়েছে।
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও অগ্রগতি কামনায় মোনাজাত করা হয়। জনগণের স্বাস্থ্যসেবা উন্নত করতে সরকার পর্যায়ক্রমে কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বৃহস্পতিবার দুপুরে জাতীয় কিডনি ইনস্টিটিউট অব ডিজিজ অ্যান্ড ইউরোলজিতে এক কর্মশালার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে এ লক্ষ্যে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি সহায়তায় দেশের প্রায় 350 চিকিৎসক ওই কর্মশালায় অংশ নেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আমলে আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, ঢাকা শহরে অনেক বিষায়িত হাসপাতাল হয়েছে, অনেক জেলা পর্যায়ে থানা পর্যায়ে স্বাস্থ্য স্থাপনা প্রতিষ্ঠিত হয়েছে। তিনি অত্যন্ত আন্তরিকভাবে চিকিৎসা সেবাকে মানবতার সেবা মনে করে তার কার্যকালে চিন্তা দিয়ে, চেতনা দিয়ে এবং সম্পদ দিয়ে সরকারের তিনি আপনাদের সহায়তা করার চেষ্টা করে যাচ্ছে। অনলাইনে আয়কর রিটার্ন দাখিল প্রক্রিয়ার পাশাপাশি করদাতাদের জন্য দ্রুত ই-পেমেন্ট চালুর আহ্বান জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। এছাড়া যথাযথভাবে রাজস্ব আদায়ে এনবিআরকে নিজস্ব আইনি ক্ষমতা পুরোপুরি কাজে লাগাতে বলেছেন তিনি। বৃহস্পতিবার সেগুনবাগিচায় কর অঞ্চল 4-এর উদ্যোগে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের পাইলট কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী একথা বলেন। এনবিআর চেয়ারম্যান বলেন, 1 নভেম্বর আয়কর মেলায় আনুষ্ঠানিক উদ্বোধনের পর করদাতারা ঘরে বসেই অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন। এতে বিদেশি বিনিয়োগকারীরাও আকৃষ্ট হবে বলে জানান তিনি। ই পেমেন্ট সিস্টেমের জন্য কাজ চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। উপকূলে আঘাত হানার আগেই দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় কায়ান। এর প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত থাকবে, তবে ধীরে ধীরে কমে আসবে এর মাত্রা। আজকে যে সারা দেশের বিভিন্ন জায়গায় আর কি কিছুটা বৃষ্টি হচ্ছে, হালকা ধরনের বা হালকা থেকে মাঝারি ধরনের কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। এটা আসলে ঘূর্ণিঝড় কায়ান্টের প্রভাবেই এই বৃষ্টিপাতটা হচ্ছে এবং এই বৃষ্টিপাতটা আগামীকাল কিছু জায়গায় হতে পারে, তারপরে আস্তে আস্তে এটা কমে যাবে। 2 নাম্বার দূরবর্তী সতর্কতার সংকেত এটা আমরা নামিয়ে ফেলতে বলেছি, তার পরিবর্তে আমরা 1 নাম্বার দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলেছি। আমরা আশা করছি আগামীকালও কিছুটা আকাশ মেঘলা থাকবে এবং কিছু জায়গায় হয়তো বৃষ্টি হতে পারে। দেশের বাইরের খবর। গুপ্তচর বৃত্তির অভিযোগে ভারতে পাকিস্তান দূতাবাসের এক কর্মকর্তাকে বহিষ্কার করেছে নয়াদিল্লি। বৃহস্পতিবার মোহাম্মদ আখতার নামের এই কূটনীতিককে জিজ্ঞাসাবাদের পর তাকে 48 ঘন্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে। এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে পাকিস্তানি হাইকমিশনার আব্দুল বাসিদকেও তলব করে ভারতের পররাষ্ট্র দপ্তর। এর আগে পাকিস্তান দূতাবাস কর্মকর্তা আখতারকে রাষ্ট্রীয় গোপন তথ্য দেওয়ার জন্য রাজস্থান থেকে 2 জনকে গ্রেফতার করে পুলিশ। এ বিষয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি। দুদেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে কাশ্মীর সীমান্তে একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে ভারত ও পাকিস্তান। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকলে ইরাক যুদ্ধে মার্কিন সেনা ক্যাপ্টেন হুমায়ুন খান নিহত হতেন না বলে মন্তব্য করেছেন রিপাবলিকান দলীয় এই প্রেসিডেন্ট পদপ্রার্থী। বৃহস্পতিবার এবিসি নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি ক্ষমতায় থাকলে ইরাক যুদ্ধ ও পরবর্তীতে মধ্যপ্রাচ্যের বিভৎস পরিস্থিতির সৃষ্টি হতো না। ক্যাপ্টেন হুমায়ুন খানকে নিয়ে আবারও ট্রাম্পের মন্তব্যকে অমানবিক বলে উল্লেখ করেছেন তার বাবা খিজির খান। নিহত সন্তানের বিষয়ে মন্তব্যে কষ্ট পেয়েছেন বলে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। এদিকে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হোক তা চান না অধিকাংশ রিপাবলিকান সদস্য। সম্প্রতি রয়টার্স ইপসোস পরিচালিত এক জরিপে দেখা যায় 41% রিপাবলিকান তাদের দলীয় প্রার্থীর চেয়ে হিলারিকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান। জরিপ অনুযায়ী রিপাবলিকানদের মাঝে হিলারির সমর্থন রয়েছে ট্রাম্পের চেয়ে 1% বেশি। As an example of the power structure I'm fighting, AT&T is buying Time Warner and thus CNN. প্রথম টেস্ট থেকে অনুপ্রেরণা নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিমের।
ঢাকা টেস্টের প্রথম ইনিংসে হবে গুরুত্বপূর্ণ এমনটাই মনে করছেন তিনি। অন্যদিকে বাংলাদেশের স্পিনারদের কথা মাথায় রেখে একাদশ সাজানোর কথা জানিয়েছেন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। মিরপুরে বৃহস্পতিবার সকাল থেকেই নেটে ব্যাটে বল অনুশীলন করে নিজেদের ঝালিয়ে নেন স্বাগতিকরা। ব্যাটসম্যান সাব্বির রহমান অসুস্থতা কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে ব্যাটিংয়ে বাড়তি মনোযোগ দিয়েছেন। এছাড়া মাহমুদুল্লাহ মুশফিকদেরও নেটে ব্যাট হাতে বাড়তি প্রস্তুতি দেখা গেছে। আবহাওয়া কিছুটা মেঘাচ্ছন্ন হওয়ায় উইকেটের সঙ্গে মানিয়ে নিতে বাড়তি প্রস্তুতি হিসেবে লেগ স্পিনার, অফ স্পিনারদের পাশাপাশি পেসারদের দিয়েও বোলিং করিয়েছেন কোচ হাতুড়ে সিংহে। অন্যদিকে সফরকারী ইংলিশরাও ছিলেন অনুশীলনে। স্পিন সহায়ক উইকেটের প্রত্যাশায় রশিদ মঈন ও আনসারীরা বাড়তি সময় কাটিয়েছেন নেটে বোল করে। আমরা সবাই অ্যাওয়ার আছি এবং আমরা জানি ইংল্যান্ড অনেক টাফ টিম, বাট আমরাও আল্লাহর রহমতে খুব যে টেস্টটা ভালো খেলেছি, আমরা চেষ্টা করবো ওখান থেকে অনেক পজিটিভ আছে যেগুলো নিয়ে আমরা অবশ্যই নতুন করে শুরু করতে, এবং ঢাকার উইকেটটা হয়তো বা ডিফারেন্ট হবে এবং এখানে উইকেটের মাটিটাও ডিফারেন্ট, তো আমরাও জানি না অ্যাটলিস্ট কিভাবে এখানে হয়তো বিহেভ করবে, বাট আশা করছি যেটাই করুক আমাদের যে হোম মানে অ্যাডভান্টেজ সেটা যেন আমাদের বোলাররা নিতে পারি স্পিনারে, এবং আমরা ব্যাটসম্যানরা যদি দায়িত্ব নিয়ে খেলতে পারি ইনশাল্লাহ খুবই ভালো একটা পজিটিভ রেজাল্ট এখানেও আসবে। বাংলাদেশের দারুণ কিছু স্পিনার রয়েছে, তাদের কথা মাথায় রেখে আমরা আমাদের একাদশ সাজাবো। প্রথম টেস্টে আমাদের বোলাররা দুর্দান্ত করেছে, আশা করি চট্টগ্রামের মতো ঢাকা টেস্টেও জমজমাট হবে। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতীয় পরিচয়পত্র সংশোধনের পরও স্মার্ট কার্ডে নাম ঠিকানা ভুল সহ নানা অসঙ্গতি সংগ্রহ করতে এসেও ভোগান্তির অভিযোগ, প্রচেষ্টা চলছে নির্ভুল করার। শিশুদের সুরক্ষায় দেশে প্রথমবারের মতো চালু হলো হেল্পলাইন, যে কোনো সময় মিলবে তাৎক্ষণিক সহায়তা। অপব্যবহার হলে ব্যবস্থা জানালেন প্রধানমন্ত্রী। দিনাজপুরে ধর্ষণের শিকার শিশু পূজা সংখ্যামুক্ত, তবে 2 মাসের মধ্যে অস্ত্রোপচার সম্ভব নয় জানালেন চিকিৎসক। কলেজ ছাত্রী খাদিজাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর। বিএনপি সংলাপের সব পথ বন্ধ করেছে বললেন ওবায়দুল কাদের। ফখরুলের দাবি, সংকট সমাধানে আলোচনার কোনো বিকল্প নেই। এবং শুক্রবার ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট, ঘুরে দাঁড়ানোর প্রত্যয় মুশফিকদের। হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা অ্যালিস্টার কুকের। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv, যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।